নমস্কার বন্ধুরা, যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন কিংবা যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তাহলে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর সেই প্রশ্নটা হলো যে মিউচুয়াল ফান্ড থেকে আমি কত পার্সেন্ট রিটার্ন পেতে পারি। এইবার এই সম্বন্ধে কেউ বলেন 15%, কেউ বলেন 20%, আবার অনেকে বলেন আমি তো 30% রিটার্ন পেয়ে থাকি। কিন্তু বাস্তবটা কি? যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে দীর্ঘমেয়াদেতে যদি আপনি 12% রিটার্ন এক্সপেক্ট করেন, সেটাই হবে বাস্তবসম্মত এবং নির্ভরযোগ্য লক্ষ্য। এইবার প্রশ্ন হলো, এই 12 সংখ্যাটা আমি কোত্থেকে পেলাম? এটা কি আমি নিজের মন গড়া একটা কথা বললাম? না, এই যে 12 সংখ্যাটা, এই 12 সংখ্যাটা আমি পেয়েছি ভারতের যে ইকোনমিক গ্রোথ, কর্পোরেটের যে আয় বৃদ্ধি এবং ভারতের এই যে শেয়ার মার্কেটের অতীতের রিটার্ন, এই সমস্ত ডেটাগুলোকে বিশ্লেষণ করেই এই 12% সংখ্যাটা এসেছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন এই 12% সংখ্যাটা কিভাবে এলো এবং 12% রিটার্ন এক্সপেকটেশান এটাই কেন আপনার জন্য সেফ, এবং এর থেকে যদি আপনি বেশি রিটার্ন পেতে চান এবং বেশি ঝুঁকি নিতে চান, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সুতরাং 12% সেফ রিটার্ন, এর থেকে যদি বেশি এক্সপেক্ট করেন তাহলে আমি বলবো আপনি হাঁটতে চলেছেন কিন্তু বিপজ্জনক পথে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে মিউচুয়াল ফান্ডে রিটার্নটা আসে কি করে, এইটা জানা তো সবথেকে বেশি জরুরি। এইবার আমি আপনাকে বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্নটা কিভাবে জেনারেট হয়, কারণ আমরা আজকে যে কথাগুলো বলছি এগুলো সবই ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিটার্নের কনটেক্সটে। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে বোঝেনি, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইগুলো সবই হচ্ছে আপনার ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। এবার দেখুন ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে কি হয়, এইখানেতে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার আপনার আমার থেকে যে টাকাটা তিনি তুলছেন, সেই টাকাটা বিভিন্ন ছোট বড় কোম্পানির শেয়ার কেনার জন্য কাজে লাগে। এবারে যে কোম্পানির শেয়ার নেওয়া হলো, সেই কোম্পানির শেয়ার থেকে দু ধরনের গেন হয়। সেই গেনগুলো কি? একটাকে বলা হয় ক্যাপিটাল গেন, আর একটাকে বলা হয় ডিভিডেন্ড। সবার প্রথমে আসি ক্যাপিটাল গেন। এবার ক্যাপিটাল গেন কি? ক্যাপিটাল গেন হলো যে শেয়ারগুলো আমি কিনেছি সেই শেয়ারের যদি শেয়ার প্রাইস বেড়ে যায় তখন তাকে আমি বলবো ক্যাপিটাল গেন। মানে আমি যে দামে একটা শেয়ারকে কিনলাম, তারপরে সেই শেয়ারটাকে হোল্ড করে রাখার পর যদি তার শেয়ারের দামটা বেড়ে যায় এবং বিক্রি করে যদি লাভ হয়, সেটাকে আমরা বলি ক্যাপিটাল গেন। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করুন কোনো একটা কোম্পানি, এক্স কোম্পানির, তার আপনি শেয়ার কিনেছেন। কত দাম দিয়ে কিনেছেন? 100 টাকা দিয়ে কিনেছেন। 10,000টা আপনার শেয়ার আছে। এইবার মনে করুন কিছুদিন পরে সেই কোম্পানিরই শেয়ারের দাম 100 থেকে বেড়ে 150 টাকা হয়ে গেল। তাহলে প্রতি শেয়ার পিছু তো আপনার 50 টাকা করে লাভ হয়ে গেল। এইবার যদি আপনার 10,000টা শেয়ার থাকে, তাহলে 50কে 10,000 দিয়ে গুণ করলে 5 লাখ হয়ে গেল। তো মিউচুয়াল ফান্ডও মনে করুন ওই রকমই একটা শেয়ারেতে ইনভেস্ট করেছিল, 10,000টা ইউনিট কিনেছিল সেই শেয়ারের। এইবার 100 থেকে 150 বেড়ে যাওয়ার জন্য ওই 5 লাখ টাকা লাভ হয়ে গেল। এবার এই যে 5 লাখ টাকা লাভ হলো, সেটা তো মিউচুয়াল ফান্ডেতেই ঢুকে গেল। সুতরাং মিউচুয়াল ফান্ডের যারা ইনভেস্টার, তাদের কাছে এই 5 লাখ টাকা পরে ডিভাইড হয়ে যাবে। সুতরাং তাদের এই মিউচুয়াল ফান্ডের যে ইউনিট ভ্যালু, সেইটা বেড়ে গেল, যেটাকে আমরা এনএভি বলে থাকি। এছাড়াও মিউচুয়াল ফান্ডের লাভ বা গেন আরেকটা ভাবে হয়, সেটাকে বলা হয় ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা কি? দেখুন, যে স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করা হলো, সেই স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করছি মানে কি, আলটিমেটলি সেই যে কোম্পানি তার একটা অনারশিপ পাচ্ছি। এইবার যখনই আপনি সেই কোম্পানির একটা শেয়ার হোল্ডার হলেন, তখন প্রতি কোয়ার্টারে যদি সেই কোম্পানিটা ভালো পারফর্ম করে, যদি তাদের প্রফিট হয়, তাহলে তাদের প্রফিট বা লভ্যাংশের একটা অংশ তাদের যারা শেয়ার হোল্ডার তাদেরকে দেয়, ডিস্ট্রিবিউট করে। এইটাকে বলে ডিভিডেন্ড। তো যেহেতু মিউচুয়াল ফান্ড ওই কোম্পানির শেয়ারগুলোতে ইনভেস্ট করেছে, তারাও তো শেয়ার হোল্ডার হয়ে গেছে। এবার সেই কোম্পানিগুলো তাদের যে ডিভিডেন্ডটা দেবে, সেই ডিভিডেন্ডটা ওই মিউচুয়াল ফান্ডটা পাবে। তো মিউচুয়াল ফান্ড পাওয়া মানে মিউচুয়াল ফান্ডের যারা ইউনিট হোল্ডার, সেটাও তো তাদেরই লাভ হলো। তো তাদের এই ইউনিটের দামও বাড়লো। এক্ষেত্রেও আপনাকে আমি এক্সাম্পল দিতে পারি। মনে করুন এক্স কোম্পানির একটা আছে, ওই যে এক্স কোম্পানির কথা বলছিলাম, তাদের 10,000টা শেয়ারেতে ইনভেস্ট আছে। তো এবার তাদের লাভ হওয়ার জন্য তারা বছরেতে 10 টাকা ডিভিডেন্ড দিল। তাহলে এই 10,000 শেয়ারের জন্য 10,000কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1 লাখ টাকা ডিভিডেন্ড পেলো। তাহলে সেই 1 লাখ টাকা ডিভিডেন্ডও মিউচুয়াল ফান্ডে এলো। তো সেইখানেও তো মিউচুয়াল ফান্ডের গেন হলো। তো ক্যাপিটাল গেন আর ডিভিডেন্ড গেন, এই দুটো মিলিয়েই কিন্তু মিউচুয়াল ফান্ডের লাভ।
এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে এই ডিভিডেন্ডটা কীরকম পাওয়া যায়। দেখুন নিফটি 50 মানে টপ 50 যে কোম্পানি আছে তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ডিভিডেন্ড দেখা যায় বছরে 1.5 to 2%, মানে বছরে 1.5 to 2% তো এই ডিভিডেন্ড থেকেই আসে, বাকি ক্যাপিটাল গেনও আছে সেটা এর সাথে অ্যাড হচ্ছে। এইবার যেটা আপনাকে আমি বলছিলাম যে আমি 12% ক্যালকুলেশন করছিলাম, যে 12% আমি ধরে নিচ্ছি যে লং টার্মেতে মিউচুয়াল ফান্ড থেকে আমি রিটার্ন এক্সপেক্ট করতে পারি। তো এর পিছনে যুক্তিটা কি? প্রথম যেটা আসছে সেটাকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স অ্যানালিসিস। যদি আপনি নিফটি 50 দেখেন, নিফটি 50-র ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2003 থেকে 2023 সাল পর্যন্ত এই নিফটি 50-র আপনি যদি অ্যানুয়াল সিএজিআর রিটার্ন অ্যাভারেজ দেখেন সেটা আসছে 12 থেকে 13%, যেটা কিনা লাস্ট 20 ইয়ার্স। এবার আপনি যদি সেন্সেক্স দেখেন, মানে টপ 30 কোম্পানি যে রিটার্ন সেই একই সময়তে, সেখানে কত রিটার্ন আসছে? 13%। তার মানে আপনি বুঝতে পারছেন যে 12 থেকে 13% হিস্টোরিক্যালি এটা রিটার্ন দিয়েছে। এইবার আমি যদি দেখি যে ব্রড মার্কেট ইন্ডেক্স মানে নিফটি 500, টোটাল 500টা কোম্পানি, টপ 500টা কোম্পানি, তো এই নিফটি 500 বা ব্রড মার্কেট ইন্ডেক্সের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে গত 10 বছরের বেশি সময়তে আপনার অ্যাভারেজ রিটার্ন কিন্তু 13%ই আসছে। সুতরাং হিস্টোরিক্যাল ডেটা যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 12 থেকে 13% আপনার এই যে ইন্ডেক্স যেটা আছে সেইটা রিটার্ন দিচ্ছে। তো এইটা যেটা বললাম সেটা তো হিস্টোরিক্যাল ডেটা অ্যানালিসিস, মানে হিস্টোরিক্যালি কীরকম পারফর্ম করেছে এবং হিস্টোরিক্যাল পারফরমেন্সের উপর বেস করে ফিউচার প্রজেকশন কীরকম হতে পারে, এটা গেল তার অ্যানালিসিস। এবার দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে অর্থনৈতিক সমৃদ্ধি বা জিডিপির উপর বেস করে কিভাবে এই ক্যালকুলেশনটা আসছে। দেখুন প্রথমে যেটা আমাদের জানা দরকার, যে আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডের ক্যাপিটাল গেইন হয় যদি যে স্টক বা শেয়ারগুলো আছে সেই শেয়ারের প্রাইস ইনক্রিজ বা সেই শেয়ারের প্রাইস বাড়লে। এবার প্রশ্ন আসবে যে কোনো একটা শেয়ার তার প্রাইস কখন বাড়বে। যদি আপনাকে আমি এই প্রশ্নটা করি যে কোনো একটা স্টক বা শেয়ারের প্রাইস কখন বাড়বে, সেটা তখনই বাড়বে যেটা যদি ভালো পারফর্ম করে, মানে তাদের যদি সেল ভালো হয়, তাদের যদি লাভ বেশি হয়, তবেই না সেই শেয়ারের প্রাইস বাড়বে। এইবার আপনি আমাকে বলুন যে একটা কোম্পানি যেটা ভালো কোম্পানি বা নিফটি 50-র মধ্যে আছে টপ 50 কোম্পানি, বা তাদের প্রফিটটা কীরকম হবে? সেই প্রফিটটা হবে মানে কর্পোরেট প্রফিটটা কিন্তু আপনার আমাদের যে জিডিপি আছে সেই জিডিপি আর ইনফ্লেশন এই দুটোকে যোগ করলে তার সমান হবে। স্বাভাবিক কারণটা বলছি আপনাকে, যে ধরুন একটা কর্পোরেট আছে, সে কোনো কিছু জিনিস বিক্রি করছে, তো তার গ্রোথটা কেমন হবে? আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে আমাদের দেশ যে হারে বাড়ছে সেই জিডিপিরই তো সমান হবে না, মানে নমিনাল জিডিপি যেটা তারই সমান হবে। বা যদি আমি রিয়াল জিডিপির কথা বলি তাহলে রিয়াল জিডিপি তার সাথে ইনফ্লেশন এই দুটো যোগ করলে যেটা হবে কর্পোরেটের আর্নিংটা মোটামুটি তার আগে পিছেই থাকবে। তাহলে এইটা বলা যেতে পারে যে আপনার শেয়ার প্রাইসের ইনক্রিজটা জিডিপি প্লাস ইনফ্লেশনের রেটের সঙ্গে মোটামুটি সমান হবে, কাছাকাছি আসবে, ওই রেশিওতেই থাকবে। এইবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আগামী দিনে ইন্ডিয়ার প্রজেক্টেড রিয়াল জিডিপি কত হতে পারে, দেখুন বিভিন্ন যেসব অর্থনীতিবিদ আছেন যারা, তারা বলছেন যে আগামী 10 বছরে ভারতের রিয়াল জিডিপি 6 থেকে 6.5%-এর কাছাকাছি থাকবেই। আর এই একই সময়তে ইনফ্লেশনও আপনার 5 থেকে 5.5% থাকবে। তাহলে আমি যদি ওই রিয়াল জিডিপি আর ইনফ্লেশনকে যোগ করি তাহলে কত আসছে? 12% আসছে। তার মানে আমি বলতে পারি যে আগামী দিনেতে ইন্ডিয়ার কর্পোরেট আর্নিং এই দুটোকে যোগ করে হবে, ইনফ্লেশন প্লাস রিয়াল জিডিপি মানে 12%-এর কাছাকাছি থাকবে। এইবার এই 12% যদি কর্পোরেট আর্নিং বাড়ে বা কোনো কোম্পানির যদি আর্নিংটা 12%-এর রেটে বাড়ে তাহলে তার শেয়ার প্রাইসটাও মোটামুটি তার কাছাকাছিই বাড়বে। তাহলে 12% হারে তার শেয়ার প্রাইসও বাড়বে। আর যদি এই শেয়ার প্রাইস 12% হারে বাড়ে তাহলে মিউচুয়াল ফান্ডের রিটার্নটাও ওই 12%-এর হারে বাড়বে। তাহলে বোঝা গেল যে কিভাবে 12% এই ক্যালকুলেশনটা হয়ে এলো। এইবার এই যে 12% রিটার্নটা ধরলাম এটা ইন্ডেক্স লেভেলেতে। ইন্ডেক্স লেভেলে মানে কি? মানে টপ 50 যে কোম্পানি আছে। এইবার যদি আপনি মোটামুটি এটাকে ক্যাটাগরি অনুযায়ী দেখেন যে বিভিন্ন ধরনের তো ফান্ড আছে, তাহলে এটা বলা যেতে পারে যে লার্জ ক্যাপ যেটা ফান্ড আছে সেইটা ওই ইন্ডেক্সের কাছাকাছি আসবে, যেটা আমি ধরছিলাম 12%। তো লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আমি 10 থেকে 12% সিএজিআর রিটার্ন এক্সপেক্ট করতে পারি। মিড ক্যাপের ক্ষেত্রে এর থেকে একটু বেশি হলেও হতে পারে, 12 থেকে 14% সিএজিআর। আর স্মল ক্যাপের ক্ষেত্রে 13 থেকে 15% আমি সিএজিআর এক্সপেক্ট করতে পারি। তো এই যে রিটার্নগুলো বলছি এগুলো সবই কিন্তু নমিনাল রিটার্ন, মানে এখানে কিন্তু আমি ইনফ্লেশনটাকে বাদ দিইনি।
এবার ধরুন ওই সময়তে ইনফ্লেশনও তো থাকছে, তো ইনফ্লেশনটাকে যদি আমি 5 থেকে 6% বাদ দিয়ে দিই, মানে ইনফ্লেশন বাদ দিয়ে যদি আমি রিটার্ন ক্যালকুলেশন করি, তাহলে আমি বলবো যে লার্জ ক্যাপ থেকে আফটার ইনফ্লেশন 5 থেকে 6% রিটার্ন আসবে, মিড ক্যাপ থেকে আপনার 6 থেকে 8%, আর স্মল ক্যাপ থেকেও আপনার ওই 7 থেকে 9% রিটার্ন আসবেন। এইবার এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন, এই রিটার্নটাকে যদি আমি অন্যান্য আদার যেসব অ্যাসেট আছে তাদের রিটার্নের সাথে তুলনা করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? মনে করুন প্রথমে আসি ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনার যেটা নমিনাল রিটার্ন, সেটা আমরা কত পাই? 6 থেকে 7% রিটার্ন দেয় ফিক্সড ডিপোজিটে। ইনফ্লেশন কত? ওই 5 থেকে 6%। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ফিক্সড ডিপোজিটেতে অ্যাকচুয়াল রিটার্ন যেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন, সেটা কত আসছে? 0 থেকে 2%। সুতরাং বুঝতেই পারছেন যে লম্বা সময়ের জন্য ফিক্সড ডিপোজিট নয়, কিন্তু শর্ট টেনিওরের জন্য, অল্প সময়ের জন্য, এমার্জেন্সি ফান্ড রাখার জন্য, সেইখানে কিন্তু ফিক্সড ডিপোজিট একটা খুব ভালো ইনভেস্টমেন্ট অপশান। এরপরে আসি গোল্ড। গোল্ডেও বর্তমান সময়ে যদিও বা আপনি দেখতে পাবেন যে বিরাট রিটার্ন এসেছে, যদি আপনি লম্বা সময়ের জন্য দেখেন রিটার্ন, লং টার্মেতে গোল্ডেতেও আপনার ওই 8%-এর কাছাকাছি রিটার্ন এসছে, 8 থেকে 9%, এর থেকে বেশি না। সুতরাং গোল্ডেও যদি আপনি রিয়াল রিটার্ন দেখেন, ইনফ্লেশন বাদ দিলে, সেখানেও ওই 1 থেকে 4%-এর মতো আপনার রিটার্ন আসবে। রিয়েল এস্টেটেতে আপনার ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। রিয়েল এস্টেটেও দেখা যাচ্ছে লম্বা সময়েতে ওই 8 থেকে 10% রিটার্ন এসেছে। রিয়েল রিটার্ন আসবে 3 থেকে 5%। আর ইকুইটিতে আপনি দেখলেনই, ইকুইটির ক্ষেত্রে 6 থেকে 9% পর্যন্ত রিয়েল রিটার্ন। সুতরাং কি দেখতে পাচ্ছি যে সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ইকুইটি কিন্তু ক্লিয়ারলি উইনার। যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে এই সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত যদি আপনি দেখেন, ইকুইটি কিন্তু সব থেকে ভালো পারফর্ম করেছে।